আজ রথযাত্রা 16ই জুলাই 2026। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ট্রাভেল আড্ডা। আশা করি তোমরা সকলে ভালো আছো। বাই দ্য ওয়ে, প্রথমেই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রায় 3 মাস পর আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসেছি। শেষবার টুমলিংয়ে তোমাদের রেখে এসেছিলাম, ইনফ্যাক্ট আমরাও টুমলিংয়েই ছিলাম। আজ সেখান থেকেই আবার যাত্রা শুরু করব গন্তব্য সান্দাকফু। সেই রোমাঞ্চকর গল্পটাই আজ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তবে তার আগে একটা প্রশ্নের উত্তর দিইনি, মানে এত দিন পর কেন? বিশ্বাস করো, অনেকগুলো কারণ ছিল। অফিসের চাপ ছিল, সেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, তবে সেটাকে একটা অজুহাত হিসেবেই ধরা যায়। কিন্তু সেটাই শুধু একমাত্র কারণ নয়। কেমন যেন একটা অদ্ভুত হতাশা কাজ করছিল। চারিদিকে অসংখ্য ট্রাভেল ব্লগ, লক্ষ লক্ষ ভিডিও, কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার। যদিও আমি প্রথম দিন থেকেই নিজেকে ব্লগার বলি না, আমি সবসময় বলি এটা আমাদের সাথে তোমাদের ট্রাভেল আড্ডা। আগে যখন মানুষজন বেরিয়ে এসে ছবি দেখাতে দেখাতে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা চায়ের আড্ডায় ট্রাভেলের গল্প বলতো, ঘোরা বেড়ানোর গল্প বলতো, ঠিক সেই রকম একটা ট্রাভেল আড্ডা। তারপরেও এই অসীম কন্টেন্টের ভিড়ে কোথাও যেন নিজেকে একটু হারিয়ে ফেলছিলাম। প্রচুর রিলস, যদিও রিলস আমি ইচ্ছে করে খুব একটা দেখি না, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সেই 1 মিনিটের পৃথিবীটাকে তো পুরোপুরি এড়িয়ে চলা যায় না। মানুষকে কিছুতেই 1 মিনিটের বেশি যেন আটকে রাখা যায় না, কাজেই সেটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি একটু অন্য রকম কিছু বানাতে। সেই চেনা একঘেয়ে হাই গাইজ বাই গাইজের বাইরে বেরিয়ে নিজের মূল্যবান সময় দিয়ে এমন কিছু তৈরি করতে যাতে তোমাদের সঙ্গে আমাদের গল্পটা, মানে আমাদের নিজস্ব অনুভূতিটা ভাগ করে নেওয়া যায়। সেটা কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে সেটা বিচার করার দায়িত্ব নিশ্চয়ই তোমাদের। তবে সত্যি বলতে এত পরিমাণ কন্টেন্টের ভিড়ে কখনো কখনো নিজেকেও একটু বিভ্রান্ত লাগে। মনে হচ্ছিল যেন আদৌ কি এই ধরনের গল্প বলার জায়গা এখনো আছে। ঠিক সেই সময় আবার নতুন করে অনুপ্রেরণা পেলাম। আমি শঙ্খর ভিডিও প্রচুর দেখি, শিবাজিদার ভিডিও প্রচুর দেখি, আরও কিছু অসাধারণ ক্রিয়েটারদের ভিডিও দেখলাম। এক মনে হলো না, এখনও ভালো গল্পের মূল্য নিশ্চয়ই কোথাও একটা আছে, ভালো কন্টেন্টেরও নিশ্চয়ই একটা ক্রেভিং কারো কারো আছে। মনিও বেশ ধমক দিয়ে বলল, তুমি বসো তো এডিট করতে, অন্য কিচ্ছু ভেবো না, জাস্ট ডোন্ট থিঙ্ক এনিথিং এলস, ইউ ডু ইট। এমনকি আমার ছোট্ট মেয়ে, সেও বলছে, বাবা আবার এডিটটা শুরু করো না। আমার ভাগ্নি পোকেমন অভিমান করে বলল, প্লিজ মামা, কাজটা আবার নতুন করে শুরু করো। তবুও অকারণ দেরি করছিলাম। তারপর একদিন নিজের চ্যানেলটাই খুলে বসলাম, ধীরে ধীরে স্ক্রল করতে লাগলাম। 2 বছর আগে আপলোড করা প্রথম ট্রাভেল ভিডিওটা চোখে পড়ল। মাত্র 300-র মতো ভিউ হয়েছিল। তারপর সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের পথ চলা। নো হাইড অ্যান্ড সিক, প্রায় অলমোস্ট 147 ভিডিওস। আজ ধীরে ধীরে আমরা প্রায় 1000 সাবস্ক্রাইবারের পরিবার। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, আমার রিদম অফ রাতুলের সকল ভিউয়ার্সকে। কোনো ভিডিও 2000, কোনোটা 5000, কোনোটা 8000 ভিউ পেয়েছে। এমনকি ঢেউয়ের একটা নাচের ভিডিও তো দেখছি 35,000 ছুঁয়ে ফেলেছে। তখন বুঝলাম সংখ্যার হিসেবের থেকেও বড় একটা জিনিস আছে, সেটা হলো তোমাদের ভালোবাসা। আর সেই ভালোবাসার টানেই আবার ফিরে এলাম। কি হবে, কত ভিউজ হবে সেসব আর ভাবতে চাই না, শুধু আবার আগের মতো গুছিয়ে মন খুলে তোমাদের সঙ্গে ট্রাভেল আড্ডা দিতে চাই। এই ভার্চুয়াল আড্ডাটা যেন আবার জমে ওঠে সেই চেষ্টাই করব। তাই আজ আবার নতুন করে নিজেকে মোটিভেট করে এডিট টেবিলে বসেছি। আশা রাখছি
আজও তোমাদের একটা দারুণ ভ্রমণের গল্প উপহার দিতে পারবো। সো again, welcome back to our travel adda, welcome back to our channel Rhythm of Ratul. চলো এবার রওনা দিই সান্দাকফুর পথে। তোমাদের সাথে এত গল্প করতে করতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে এবড়ো খেবড়ো চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গৈরিবাস। এখানকার এই রাস্তাটা এত সুন্দর, মনে হয় যেন বাবাই ওয়াল অফ চায়না, না চীনের প্রাচীরের মতন লাগে দূর থেকে দেখতে। জাস্ট টুমলিং ঢোকার মুখে রাস্তাটা সত্যিই মনে হয় চীনের প্রাচীরের মতন করে বানানো। দূর অব্দি চলে গেছে, দেখা যাচ্ছে। আর হ্যাঁ, একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর গল্প বলতে তো একেবারে ভুলেই গিয়েছিলাম। টংলু থেকে যখন আবার সকালে টুমলিংয়ে হোটেলে ফিরে এলাম, তখন আমাদের জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ সারপ্রাইজ। ঢেউ তার পিপির সঙ্গে প্ল্যান করে এতটা পথ নিজের ব্যাগে লুকিয়ে নিয়ে এসেছিল কয়েকটা হাতে বানানো কার্ড আর কিছু চকোলেটস। উদ্দেশ্য একটাই, আমাদের অ্যানিভার্সারির দিন আমাদের সারপ্রাইজ দেবে। ভাবতে পারো, মিরিক থেকে শুরু করে টুমলিং পর্যন্ত অতগুলো দিন সে নিজের ব্যাগে ওগুলো যত্ন করে লুকিয়ে রেখেছিল, যাতে আমরা কিছুতেই না টের পাই। তারিখটা ছিল 30শে নভেম্বর 2025। সকালে যখন সেই লুকিয়ে রাখা উপহারগুলো বের করে আমাদের হাতে দিল, তখন ওর মুখের হাসিটা আজও ভোলা যায় না। নিজের সারপ্রাইজটা দিতে পেরে ওর আনন্দটাই ছিল সবচেয়ে বড় উপহার। কাজেই ভ্রমণ শুধু পাহাড়, রাস্তা বা সুন্দর দৃশ্যের নাম নয়, এরকম ছোট ছোট মুহূর্তগুলোই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি করে মনে থেকে যায়। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। দেখি কত কষ্ট করে আমার মাটা বানিয়েছে। উঠে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি ও ওয়াও। to dad. Happy anniversary to you. I love you. Today is your day. Be happy. Deu 30/11/2025. বাবা, এই মন্তব্য কিছু কেমন দেখলি বল? অসাধারণ দেখলাম। অসাধারণ দেখলি। হ্যাঁ। এখনো দেখছি দাদা। হ্যাঁ, কেমন দেখলে বলো? দেখছি তো এখনো ঘর দেখছি মানে থেকে। ঘর থেকে, উইন্ডো থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। হোয়াট এলস ডু ইউ নিড ইন লাইফ? ফাটাফাটি। মনে হচ্ছে হাত দিয়ে ধরতে পারবো। এক্স্যাক্টলি। না, আমি বলবো সিদ্ধার্থ লজের ভিউ অসাধারণ। হ্যাঁ, এই রুমটা তো এক্সিলেন্ট। স্পেশালি এই রুমটা। স্পেশালি এই সেন্টারের রুমটা 305, রুম নাম্বার 305 সিদ্ধার্থ লজ। একদম উইন্ডো থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। টুমলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট সিদ্ধার্থ লজের সামনে। প্রকৃতির সঙ্গে একটা মনের টান থাকতে হয়। মনের সাথে যদি প্রকৃতির যোগাযোগ থাকে, তাহলে সব কুয়াশা, সব মেঘ কেটে যায়। কালকে যখন আমরা এসছিলাম, মেঘমা যখন ক্রস করছি, ঠিক থেকে মেঘ, পুরো ক্লাউড। আসার সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম,
কিন্তু টুমলিংয়ে এসে মনটা একটু খারাপ হয়ে গেছিল। আজকে ভোর 4:30টায় উঠলাম 3 জনে, তারপর যা দৃশ্য দেখলাম সব মন খারাপ কেটে গিয়ে আলো ফুটে সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আজকে 30শে নভেম্বর 2025, আমাদের অ্যানিভার্সারির 13 বছর পূর্ণ হলো। অসাধারণ একটা অ্যানিভার্সারি আমরা কাটাচ্ছি এবং তোমাদের সাথে একসাথে কাটাচ্ছি, কারণ তোমরাও আমার ক্যামেরার চোখ দিয়ে তাকিয়ে আছো কাঞ্চনজঙ্ঘার দিকে। গুড মর্নিং ভালাই। গুড মর্নিং। সেকেন্ড টাইম গুড মর্নিং। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। আমরা এসে একটু জিরিয়ে নিলাম, অত ভোরবেলা উঠেছিলাম, একটু চা খেয়ে আবার বেরোলাম, তাই তো? হ্যাঁ, ছবি টবি তুলবো বলে। দেখো আস্তে আস্তে কিন্তু মেঘটা ঢেকে দিচ্ছে। আসছে, হ্যাঁ। অনেকক্ষণ আমরা পেয়েছি ভিউ, মানে প্রচুরক্ষণ ধরে চোখ মন ভরে পুরো ভিউ নিয়েছি, দেখেছি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এবার আস্তে আস্তে মেঘ দেখছি ঢেকে দিচ্ছে। হ্যাঁ, মানে এবার যেটা বুঝলাম যে কালকে ওই দিনের বেলার পর থেকে একটু ক্লাউড আসতে থাকে। হ্যাঁ, এখন আমরা সান্দাকফুর জন্য বেরোবো, অ্যাম্পেল টাইম কাঞ্চনজঙ্ঘা আমাদের টাইম দিয়েছে। সঙ্গে ছিল প্রায়। হ্যাঁ, সেই ভোর 5টা থেকে নিয়ে এখন বাজে প্রায় 9টা, 8:30, তাই তো? সাড়ে আটটা। মানে মানুষ সুন্দর করে ছবিও তুলতে পেরেছে, মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে টুমলিং থেকে। এবং আমরা তো গিয়েছিলাম কোথায়, আমি বারবার নামটা ভুল বলছি, টংলুতে গিয়ে আমরা দুর্দান্ত একটা টংলুতে যেটা হয়, হুম। মানে এই দিক থেকে সানরাইজ হচ্ছে আর ওই রিফ্লেকশনটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, তুমি ওই হোয়াইট যে রেঞ্জটা তুমি পাবে। সেটাই আমরা পেলাম অ্যাকচুয়ালি। একদম একদম, ওখানে টংলু থেকে সানরাইজ দেখাটা অলওয়েজ রেকমেন্ডেবল। একদম একদম। বেরিয়ে পড়ছি আমরা এবারে। তার আগে বিছানা করে দিয়েছে বুদ্ধ। আস্তে আস্তে মেঘ বাড়ছে। ওই দূরে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু যাওয়া যাক একটু ভিউ পয়েন্টটাতে। হ্যাঁ, ওই দেখো ওই পাশ থেকে পুরো মেঘটা আসছে, রাইট। চলো একটু ভিউ পয়েন্টে মনেস্ট্রি টাইপের যাওয়া যাক। কতবার কত ব্লগ কত ভিডিওস সব কিছুতেই দেখেছি এই দৃশ্যটা, আর মনে মনে ভেবেছি যে কবে এই দৃশ্যের সাক্ষী আমরা হতে পারবো। সত্যি এটা একটা অদ্ভুত অনুভূতি। ওই কবিতার ভাষায় বলে না, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, ঠিক তাই। এদিকে এই টুমলিং পৌঁছানোর রাস্তা অসাধারণ লাগছে, আর এদিকে স্লিপিং বুদ্ধা। বেশ হাঁপাতে হাঁপাতে অনেকটা পথ পেরিয়ে তারপর পাহাড়ের সিঁড়ি ধরে ধীরে ধীরে উঠে এলাম ছোট্ট একটা মনেস্ট্রির সামনে। যদিও এত সকালে তার গেট তখনও বন্ধ, ঘড়িতে সবে সকাল 7:20। আসলে আমরা এত ভোরে উঠেছি আর সেই ভোর থেকে কত পথ হেঁটেছি, কত দৃশ্য যে দেখে ফেলেছি, মনে হচ্ছে যেন দিনের কতটা সময় ইতিমধ্যেই কেটে গেছে। তো যাই হোক, মনেস্ট্রির কাছে একটা উঁচুতে উঠে দাঁড়াতেই চোখের সামনে খুলে গেল আরও এক সুন্দর দৃশ্য। আসলে এই পাহাড়ি পথের প্রতিটি বাঁকে বাঁকেই যেন নতুন করে কিছু পাওয়ার আছে। দৃশ্যটা হয়তো একই, দূরে দাঁড়িয়ে থাকা সেই একই কাঞ্চনজঙ্ঘা, তবু দিক বদলালেই তার রূপ বদলে যায়। কখনো পাহাড়ের ফাঁক দিয়ে, কখনো গাছের আড়াল সরিয়ে, কখনো আবার একেবারে খোলা আকাশের নিচে। নানা দিক থেকে নানা আলোয় তাকে বারবার নতুন করে দেখা, আর প্রতিবারই মনে হয় এই প্রথম দেখছি। চোখ ভরে যায়, অথচ মন যেন কিছুতেই ভরে না। পাহাড় আর প্রকৃতির এই গভীর নীরবতাকে যারা ভালোবাসে, তাদের কাছে এই অনুভূতি পৌঁছে দেওয়ার জন্য বোধহয় খুব বেশি শব্দেরও প্রয়োজন হয় না। কিছু মুহূর্ত শুধু চুপ করে দাঁড়িয়ে নিজের মধ্যে
নিয়ে নিতে হয়। আর আরেকটু রোম্যান্টিক করে বলতে গেলে হর পল ইয়াহা জি ভর জিও जो है समा कल हो ना हो। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানটায়, নেশা আছে। ওপরে উঠে এসেছি। টুপিটা দিয়ে নাও, টুপিটা বন্ধ করে নাও। হ্যাঁ, রোদ আছে কিন্তু হাওয়াও আছে, আবার সাথে সাথে মেঘও আছে। অদ্ভুত অদ্ভুত ওয়েদার। এই কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা দেখতে দেখতেই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা কালকে এসেই কিন্তু রেডি হয়েছিলাম যে স্নান করব, জামা কাপড় ছেড়ে বলছি গরম জল দিতে। একটা ইনফরমেশান এখানকার দাদারা দিলেন সিদ্ধার্থ লজে, যে লেখাও আছে ইনফ্যাক্ট, নো বাথিং অ্যান্ড এক্সট্রিমলি লো ড্রিঙ্কিং। তো বাথিংয়ের ক্ষেত্রে যেটা ওনারা বললেন যে যেহেতু আমরা সমতল থেকে আসছি, দুম করে হুড়ুড় করে গায়ে জল ঢালাটা কখনোই কাম্য নয়। ওনারা টাবে গরম জল দিলেন এবং বললেন টাওয়েল দিয়ে গাটা স্পঞ্জ করে নিতে। হুড়ুড় করে মাথায় জল ঢাললে বা বুকে জল ঢাললে কিন্তু একটা ক্রাম্প আসতে পারে। সেই জন্যে তোমরা যারা প্রথমবার তুমলিং বা সান্দাকফু আসবে তাদের জন্য এই ইনফরমেশানটা খুবই জরুরি। আমরা বাঙালি তো, ইনফ্যাক্ট হোটেলে একটা ছেলেও বলছে বাঙালি তো দাদা বলুন চান না করলে কেমন একটা যেন লাগে। তো সেটার জন্যই বলার যে না, স্নান এখানে 2 দিন 3 দিন না করলেও চলে। ইনফ্যাক্ট জলে হাত দেওয়া যাবে না, এত ঠান্ডা। কাজেই ওয়ার্ম ওয়াটারে গা স্পঞ্জ করে নিয়েই ফ্রেশ হলেই সব থেকে ভালো। আজকে ব্রেকফাস্টে আছে আধা বড়া আর আধা লুচির মতন এখানে অদ্ভুত জিনিস আমি জানি না, কোনোদিনও খাইনি। এখানে ছোলা চানা। হ্যাঁ চানা দিয়ে চানা, চানা গ্রেভি, এটা বয়েলড এগ, ডিম সিদ্ধ, আর বাবা ওখানে একটু রাইস নিয়েছে, রাইসও নিয়েছে। একটুখানি রাইস আছে। হাউ ইজ দ্য ফুড? সেম, মোটামুটি, খুব আহামরি কিছু না হলেও পাহাড়ের খাবার হিসেবে ঠিক আছে। এটা তো অদ্ভুত রকম ফুড লাগে। তাই আচ্ছা চলো। জাস্ট গাড়িতে উঠবো। এখন আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। এখন বাজে কারেক্টলি 9:40। মোস্ট টেন্টেটিভলি এটাতে লাগে 2.5 ঘন্টা সময়। এখনও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। যাই হোক, আমরা তুমলিংকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি সান্দাকফুর পথে। টাটা। বেশ খাড়াই রাস্তা। এই তুমলিং থেকেই কিন্তু সান্দাকফুর দিকের রাস্তাটা। এখন আগে বলতো গৈরিবাসের পর থেকে অফ রোড, কিন্তু এখন আমাদের বিশ্বাসদা বলছে যে গৈরিবাসের পরেও একটু রাস্তা ভালো করেছে, কালীপোখরি অবধি। কালীপোখরি তক রাস্তা আচ্ছা কিয়া হ্যাঁ। তো কালীপোখরির পর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি অফ রোড। এখনও অবধি রাস্তা খুব সুন্দর, ভালোই। আপাতত কাঞ্চনজঙ্ঘাকে আমরা পাশে রাখছি। তাহলে বলো যে এখন আমরা কাঞ্চনজঙ্ঘার আরো সামনে যাবো, তাই আরো কাছে যাবো, আরো সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। এক্সিলেন্ট। কিন্তু এটা সত্যি অসাধারণ যে গাড়িতে যাচ্ছি, পাশে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে রাখতে রাখতে যেন মনে হচ্ছে সেই সমুদ্রের ধার দিয়ে যাওয়া যায় যেরকম, সেরকম পাহাড়কে সামনে রেখে, পাশে রেখে, ডান দিকে বাঁ দিকে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সান্দাকফুর দিকে।
হচ্ছে সিঙ্গালীলা চেকপোস্ট। এখানে একটা দারুণ খুশখবরই পেলাম। খুশখবরিটা হচ্ছে এখানে আগে পার হেড এই চেকপোস্টে ঢুকতে গেলে পার হেড 200 টাকা করে লাগতো, আর ড্রাইভারের জন্য 500 টাকা লাগতো। সেটা এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই টাকাটা এখন আর লাগছে না। মানে এখন আমাদের এক্ষুনি লাগতো 3 জনের 600 আর ড্রাইভারের 500, 1100 টাকা। সেটা পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এই টাকাটা এখন ফ্রি হয়ে গেছে, হুইচ ইজ আ ভেরি গুড নিউজ। এটা একদম আজকে 30th নভেম্বর 2025 এর নিউজ। এখন টাকাটা লাগছে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানেও কিছু রিসর্ট, কিছু হোমস্টে আছে। এই সিঙ্গালীলাতেও চাইলে থাকা যায়, এর ভেতরেও হোমস্টে আছে। কেউ যদি যারা ট্রেক করে আসে তারা এখান থেকে কিন্তু থেকে আবার রওনা দেয়। এটা হলো তাদের জেনারেলি এইভাবে তারা প্ল্যান করে। हम लोग का ऐसा है, हम लोग का ये जितना भी गाड़ी है ये सब सिंगालीला लैंड रोवर एसोसिएशन का गाड़ी है, ठीक ठीक है। है। हम लोग बाहर इधर का गाड़ी, कोई भी गाड़ी बाहर Allow नहीं नहीं जाएगा, है, एकदम। एलो नहीं है। हमारा एसोसिएशन का ये रूल्स है, ठीक है। अब बाहर का गाड़ी भी इधर आने का नहीं देता है, ठीक है। हमारा सिर्फ हम लोग का ट्रिप होता है आप लोग का माने भंजंग टू सन्दकपुर, थकुम, फालुट, ऐसा ट्रिप होता है। लेकिन अभी तो फालुट का तो रास्ता तो बंद है, अच्छा लेकिन कोई कोई गाड़ी जाता है लैंड रोवर। अच्छा लेकिन हमारा बोलेरो गाड़ी बहुत मुश्किल होगा वहाँ पर पहुँचने। अच्छा अच्छा। ऐसा होता है। लेकिन मैं तो खुद सजेस्ट करूंगा, हाँ जी, सिंगालीला माने भंजन से जब कोई गाड़ी लेगा हाँ जी, तो आपका नाम तो जाएगा ही जाएगा जाएगा कि जाएगा। विश्वासदा से गाड़ी लेंगे नहीं। क्यों? इसका टाइमिंग बहुत अच्छा है। वो जो टाइम देता है उसी टाइम पे आता है और अच्छा अच्छा जगह भी दिखाता है अपने आप बोल के। ऐसा नहीं है कि टूरिस्ट लोगों को काफ़ी चीज़ पता नहीं होता है, लेकिन विश्वासदा बोल के घुमा रहा है कि हाँ चलिए अच्छा दिखेगा, वहाँ चलिए अच्छा दिखेगा, ये अच्छा है। थैंक यू विशास जी। ओके। রাস্তা এইরকমই ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, আমরা ঢেউয়ের সাথে নাচতে নাচতে যাচ্ছি। এখন অবধি অন রোডই আছে, মানে অফ রোড স্টার্ট হয়নি, তাতেই এই অবস্থা। অবস্থাটা এতটাও শোচনীয় ছিল না। বেসিক্যালি 4th অক্টোবর বৃষ্টি হওয়ার পর থেকে আর একটু একটা গন্ডগোল আছে আর কি। আদারওয়াইজ এই অবস্থা এখন রাস্তা। রাস্তার অবস্থা দেখে সবাই একটু থমথমে চুপচাপ হয়ে গেছে। গলা ফলা শুকিয়ে গেছে তো ভোলাই। ওকে দেখো ওর কোনো চেঞ্জ নেই। পাশে বেশ গভীর কাজ, কিন্তু গভীর দেখতে দেখতে যাচ্ছে। বেশ চাপের ব্যাপার আছে এটা। দেখলে একটু মাথাটা কিরকম হ্যাঁ, হচ্ছে। নিচের দিকে না দেখাটাই বেটার। আছি বলে আবার কিভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার মুভমেন্ট এইভাবেই কিন্তু আমরা যাচ্ছি।
এই একটা রিসর্ট দেখা যাচ্ছে, আমরা বোধহয় কোথাও একটা পৌঁছলাম। কি আসছে এখন? গাড়ি বাস আসছে। আরে বাবা, গৌরী তুমি কোথায় বাস করো? তুমি এত কষ্ট করে যাতায়াত করো গৌরী? গৌরী এত কষ্ট করে যাতায়াত করে দুর্গাপূজায় কলকাতায় যায় আমাদের, হ্যাঁ? আর আমরা ভাবি পুজো আসছে। তোমরা ভাবো গৌরীকে কত কষ্ট করে গৈরী বাস থেকে কলকাতায় দুর্গাপূজায় যেতে হয়। এই রাস্তা প্রতিবার ক্রস করে কিন্তু। গৈরিবাস সান্দাকফু যাওয়ার পথে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট শান্ত একটা জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। মানেভঞ্জন থেকে সান্দাকফুর পথে টংলু আর টুমলিং পেরিয়ে পৌঁছানো যায় গৈরিবাসে। চারপাশে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই ছোট্ট জায়গাটার সৌন্দর্য একেবারেই অন্যরকম। সান্দাকফুর পথে অনেক পর্যটকই এখানে কিছুক্ষণের জন্য থামেন, একটু বিশ্রাম নিতে, চা খেতে কিংবা পাহাড়ের নিস্তব্ধটাকে কিছুক্ষণ উপভোগ করতে। আর গৈরিবাস পেরোনোর পর থেকেই রাস্তা ধীরে ধীরে আরও কঠিন হতে শুরু করে। সামনে অপেক্ষা করে কালীপোখরি। তাই ছোট্ট এই গৈরিবাস যেন সান্দাকফু অভিযানের পথে একটা দারুণ সুন্দর বিরতি, যেখান থেকে শুরু হয় যাত্রার আরও রোমাঞ্চকর অধ্যায়। এই সেই বিখ্যাত ম্যাগনোলিয়া হোমস্টে রেস্টুরেন্ট গৈরিবাসে। অনেকেই এসে চা খায় এখানে। আমরা একটু দাঁড়িয়েছি গৈরিবাসে। এই সাইডটা হচ্ছে নেপাল। আমি এই দিকে ডান দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি না, কারণ ডান দিকে ক্যাম্প আছে, ক্যাম্পের দিকে ক্যামেরাটা ঘোরানো যাবে না। ওকে বলাই, তুমি এখন কোন দেশে দাঁড়িয়ে আছো? ইন্ডিয়া। এখন তুমি কি নেপালে যেতে চাও? তাহলে নেপালে যাওয়ার এখানে পাসপোর্ট হচ্ছে একটা খুব সুন্দর স্মাইল। চলে যাও নেপালে। এই তুমি নেপালে চলে গেলে। আবার নেপাল থেকে ইন্ডিয়া আসবে, কি দিতে হবে? একটা পাসপোর্ট, স্মাইল, চলে এসো। তাহলে আমরা দেখছি দুটো দেশে, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্যে শুধু ইচ্ছা আর একটু হাসি, এইটুকুতেই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। তাহলে এখন পায়েল আর ভলাই একটা পা রয়েছে নেপালে আর একটা পা রয়েছে ইন্ডিয়াতে। হ্যাঁ, আমরা দেখছি নেপাল থেকে লোকজন আসছে, এসে ইন্ডিয়াতে চলে যাবে। এই কাজটা হচ্ছে আমার ক্যামেরার ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া, বাঁ দিকটা হচ্ছে নেপাল। ডান দিকে ক্যামেরাটা ঘোরাতে পারছি না, কারণ ডান দিকে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের দিকে ক্যামেরাটা ঘোরানো যাবে না। এই বাড়িটা দেখো, ভাবো যারা এই বাড়িটা থাকে, এই বাড়িটা কিন্তু নেপালে, সুন্দর, মানে একটা পাহাড়ের কোলে ছোট্ট একটা বাড়ি। এবং সেই বাড়ির ওরা প্রতিদিন ইন্ডিয়া আর নেপাল যাতায়াত করে, প্রতিদিন। নেপাল ইন্ডিয়া, নেপাল ইন্ডিয়া। ভেরি গুড। এই পাহাড়টা কিন্তু পুরো নেপালের পাহাড়, যেটা দেখা যাচ্ছে। এই বাড়িটাও নেপালের। আমরা এই রাস্তাটা ধরে চলে যাব সোজা সান্দাকফু। এদিকটা ইন্ডিয়া, এদিকটা নেপাল। এদিকে ক্যামেরাটা বেশি ঘোরাতে পারছি না, কারণ এখানটায় ক্যাম্পটা রয়েছে, মিলিটারি ক্যাম্পটা। এই পুরো বর্ডারটা নেপালের পাহাড়। কি অদ্ভুত! এই বাড়িতে যারা থাকে প্রতিদিন তারা নেপাল থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে নেপালে প্রতিদিন যাতায়াত করছে, উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি ভিসা। দিস ইজ সামথিং এক্সেলেন্ট। গৈরিবাসকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম কালীপোখরির দিকে। আর যতই সামনে এগোচ্ছি রাস্তা যেন ততই হয়ে উঠছে রোমাঞ্চকর। তবে এই থ্রিলটুকু নিতেই তো এত দূর ছুটে আসা। পাহাড়ের এই দুর্গম পথ, গাড়ির ঝাঁকুনি, কখনো মেঘের মধ্যে হারিয়ে যাওয়া, এসব বাদ দিয়ে কি আর সান্দাকফুর যাত্রাটা পুরোপুরি উপভোগ করা যায়? মেঘ পিয়নের শঙ্খকে আমি খুব নিয়মিত ফলো করি। ওর ভ্রমণ কাহিনীতে যেমন শুধু গন্তব্য নয়, পথটাও সমানভাবে জায়গা করে নেয়, সেই ভাবনাটা
আমারও খুব ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি আমাদের পুরো যাত্রাটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে, যাতে ঘরে বসেও তোমরা আমাদের সঙ্গে এই পথের আনন্দটা কিছুটা হলেও অনুভব করতে পারো। আর যারা শুধুই গন্তব্য দেখতে চাও তাদের জন্য স্কিপ করবার অপশান তো আছেই, তবে আমার কাছে মনে হয় পথটাকে উপভোগ না করলে বেড়াতে যাওয়ার অর্ধেক মজাই যেন অধরা থেকে যায়। যাই হোক, আজকের মতো আমাদের পাহাড়ি আড্ডা এখানেই শেষ। আবার দেখা হবে পরের পর্বে, আর সেখানে তোমাদের জন্য এবং আমাদের জন্য অপেক্ষা করছে বরফে মোড়া সাদা পাহাড়, একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, কথাটা হয়তো প্রতিবারই বলি, শুনতে একটু একঘেয়ে লাগলেও তবু আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে শুধু একটা লাইক দিয়ে চলে যেও না, একটু কষ্ট করে 2-4টে কথা কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। তোমাদের কয়েকটা কথাই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে এসে আরও গল্প ভাগ করে নেওয়ার উৎসাহ দেয়। আর যদি আমাদের সঙ্গে এই পথ চালাটা সত্যিই খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সম্ভব হলে ভিডিওটা তোমাদের কাছের মানুষদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন পথে নতুন গল্পে। বাই বাই, সকলে ভালো থেকো। টাটা ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।